অষ্টম শ্রেণীর ছাত্ররা দেখো, আমি আগের দিন বাগিচা শিল্পের আগে অবধি পড়িয়ে দিয়েছিলাম। আজকে বাগিচা শিল্প থেকে আমি পড়াবো। দেখো, নীল চাষ ছাড়া বিভিন্ন বাগিচা শিল্পে ইউরোপীয়দের উৎসাহ ছিল। ঊনবিংশ শতকের দ্বিতীয় ভাগে আসাম, বাংলা, দক্ষিণ ভারত ও হিমাচল প্রদেশের পাহাড়ি অঞ্চলে চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল। চা বাগিচার মালিকানা বিদেশি হাতে থাকায় সেই সব জমিগুলির জন্য ঔপনিবেশিক সরকার কর ছাড় দিয়েছে। তাছাড়া অন্যান্য নানা সুযোগ সুবিধাও পেত বাগিচা শিল্পগুলি। ক্রমে বিদেশে রপ্তানির ক্ষেত্রে চা একটি প্রধান দ্রব্য হয়ে ওঠে। দক্ষিণ ভারতে কফি বাগিচারও বিকাশ হয়। অবশ্য বাগিচা শিল্পগুলির বিকাশে ভারতীয় জনগণের বিশেষ অর্থনৈতিক সুবিধা হয়নি, কারণ বিদেশি মালিকানাধীন ওই শিল্পে যাবতীয় মুনাফা দেশের বাইরে চলে যেত, আর বেতনের বেশিরভাগটাই পেতে হচ্ছে বিদেশি কর্মচারীরা। উৎপন্ন দ্রব্যগুলি বিদেশের বাজারে বিক্রি করে তার অর্থ ব্রিটেনে নিয়ে যাওয়া হতো। বোঝা গেল? এইটা হচ্ছে বাগিচা শিল্পের ব্যাপার। তাহলে 60 পাতা অবধি আমি পড়িয়ে দিলাম। তোমাদের যে ফার্স্ট টার্মের যে সিলেবাস, সেই সিলেবাস কমপ্লিট হয়ে গেল। এবারে আমি তোমাদের আবার নতুন করে কিছু কিছু সিলেবাস আবার নতুন করে রিভাইজ করাতে পারি, ঠিক আছে? সেটা আমি করাবো, এবং সেক্ষেত্রে আমি তোমাদের কতগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে? তোমাদের প্রথমত যে এখানে একটা জিনিস লেখানো যেতে পারে, সেটা হচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল, ঠিক আছে? তো এইটা ইম্পর্টেন্ট আছে, এইটা তোমরা এখন লিখে নিতে পারো, ঠিক আছে? লেখো যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল সম্বন্ধে কী জানো। ভূমিকাটা কি লিখবে? তোমরা এইভাবে লিখবে ভূমিকাটা, যে 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, এবং তিনি তার আগে 10 সালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন। এই 10 সালা বন্দোবস্তই কিন্তু পরবর্তীকালে চিরস্থায়ী বন্দোবস্তে রূপান্তরিত হয়, ঠিক আছে? এই চিরস্থায়ী বন্দোবস্ত কর্নওয়ালিস, এটা লিখবে, কর্নওয়ালিস আশা করেছিলেন যে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে বাংলার কৃষকদের এবং জমিদারদের অবস্থার উন্নতি ঘটবে এবং জমির উন্নতি ঘটবে। এই এত অবধি ভূমিকাটা লিখবে। এরপরে হচ্ছে ফলাফল। ফলাফলের পয়েন্টটিকে দুটো ভাগে ভাগ করবে, একটা হচ্ছে কুফল, একটা হচ্ছে সুফল। তাহলে কুফল লিখে নাও, যে কয়সু ফ ল, কুফল। এখানে এগুলোকে কতগুলো পয়েন্টে ভাগ করবে। 1 নম্বর, সেটা হচ্ছে যে, না সরি আমি ভুল বললাম, প্রথমে সুফলে ভাগ করবে। সুফল, দন্ত শয় সু ফ ল, সুফল। প্রথম পয়েন্ট হবে 1 নম্বর, সেটা হচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের জমিতে চিরস্থায়ী সত্ত্ব দেয়া হয়, এবং এই চিরস্থায়ী সত্ত্ব পাওয়ার ফলে জমিদাররা জমির উন্নতির দিকে নজর দেয়, ঠিক আছে? এটা 1। 2 নম্বর হচ্ছে জমির উন্নতির দিকে নজর দেওয়ার ফলে কৃষকের উন্নতি হয়েছিল বা রায়তের অবস্থার উন্নতি হয়েছিল, ঠিক আছে? 3 নম্বর, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ব্রিটিশ শক্তি বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে একটি নির্দিষ্ট রাজস্ব পেতে পায়। 4 নম্বর, বছরে একটি নির্দিষ্ট রাজস্ব পাওয়ার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু তাদের প্রতি বছরে একটা বাজেট নির্ণয়ে সুবিধা হয়, ঠিক আছে? 5 নম্বর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে তারা একটি একটি শ্রেণীর আনুগত্য পায়। এই অনুগত শ্রেণীর নাম হচ্ছে জমিদার, যারা কিনা ঔপনিবেশিক স্বার্থ সংরক্ষণে তাদের সাহায্য করেছিল, ঠিক আছে? তাহলে সুফলটা তোমরা বুঝে নিলে, এইভাবে তোমরা লিখবে। এবার সুফলটা কি লিখবে? প্রথম পয়েন্ট সেটা লিখবে হচ্ছে যে, কুফলটা কীভাবে লিখবে? প্রথম পয়েন্ট সেটা হচ্ছে যে 1 নম্বর, জমিদাররা চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের নির্দিষ্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির নির্দিষ্ট রাজস্ব সূর্যাস্ত আইন অনুযায়ী মেটাতে গিয়ে জমিদাররা কৃষকদের উপর অত্যাচার করতে থাকে এবং তাদের কাছ থেকে জোর জুলুম করে রাজস্ব আদায় করতে থাকে, ঠিক আছে? এর ফলে কৃষকদের অবস্থা দুর্বিষহ হয়ে যায়। শুধু তাই নয়, জমিদাররা তাদের নিজস্ব রাজস্ব এবং
আরও অনেক প্রকার রাজস্ব কৃষকের ওপর চাপিয়ে দেয়। যেমন সেগুলি হচ্ছে হিসাবনী, পার্বণী, আগমনী ইত্যাদি। এছাড়াও জমিদাররা তাদের তাদের বাড়িতে বিভিন্ন পুজো পার্বণে বা উৎসবের জন্য কিন্তু কৃষকদের কাছ থেকে জোর করে রাজস্ব আদায় করত, এবং এর ফলে কৃষকের জীবন দুর্বিষহ হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে মধ্যস্বত্বভোগীর উদ্ভব। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব হয়। আবার বলছি, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে মধ্যস্বত্বভোগী শ্রেণীর উদ্ভব হয়, এবং জমিদাররা শহরে থেকে এই মধ্যস্বত্বভোগী শ্রেণীর হাতে জমি রাজস্ব নির্ণয়ের দায়িত্ব তুলে দেয়, এবং এই মধ্যবর্তী শ্রেণীরা তারা কিন্তু জমিদারের রাজস্ব আদায় করত, এবং তদুপরি তারা নিজেদের রাজস্বও কিন্তু তারা কৃষকদের উপর চাপিয়ে দিত, এবং রাজস্ব আদায়ের নামে তারা অকথ্য নির্যাতন চালাতো কৃষকদের উপর। সময় সময় মধ্যস্বত্বভোগীদের শ্রেণীর যে অত্যাচার জমিদারদের থেকেও ছাড়িয়ে যেত। ফলে মধ্যস্বত্বভোগী শ্রেণীর অত্যাচারের ফলে কৃষক শ্রেণী সর্বশান্ত হয়ে যায়। এই মধ্যস্বত্বভোগী শ্রেণীরা ছিল হচ্ছে ইজারাদার, দর ইজারাদার, দর ইজারাদার ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, 3 নম্বর পয়েন্ট তোমরা লিখবে, সেটা হচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে দিয়েছিল যে, এই লাইনটা লিখবে না, এইভাবে লিখবে যে চতুর্থ পয়েন্ট, সেটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সূর্যাস্ত আইনের মাধ্যমে জমিদারদের বলে দিয়েছিল যে বছরের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব কোম্পানির কাছে জমা দিতে, এবং এই সূর্যাস্ত আইনের মাধ্যমে বহু জমিদার তারা কিন্তু নির্দিষ্ট সময়ে কিন্তু রাজস্ব জমা দিতে পারতেন না। তার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই জমিদারিগুলো বাজেয়াপ্ত করে নিত, এবং তারপর সেগুলো নিলামের মাধ্যমে বিক্রি করে দিত, এবং এর ফলে কিন্তু দেখা যাবে যে বহু পুরনো জমিদার তাদের জমিদারি কিন্তু তারা হারিয়ে ফেলে, এবং কোম্পানি সেগুলো বাজেয়াপ্ত করে নেয়। ফলে এই পুরনো জমিদার যারা তারা কিন্তু পথে বিক্রি হয়ে যায় এক নিমেষে। 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে যে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে পুরনো জমিদার শ্রেণী তাদের জমিদারিগুলো এই কোম্পানি বাজেয়াপ্ত করে নেয়, এবং তার ফলে অনেক নতুন জমিদার শ্রেণী তারা কিন্তু ওই রাজস্ব আদায় করতে থাকে। নতুন জমিদার শ্রেণী তারা জমিগুলো কিনে নেয়, এবং তারা কিন্তু নতুন জমিদার হয়ে পুরনো জমিদারদের জমিদারি বাজেয়াপ্ত করে নেওয়ার ফলে কোম্পানি নতুন জমিদার নিয়োগ করে, এবং এই নতুন জমিদার শ্রেণী উদ্ভব হয়, এবং এই নতুন জমিদার শ্রেণী তারা কিন্তু অত্যন্ত নির্দয়, নির্মম, নৃশংস। তারা কিন্তু কৃষকদের কাছ থেকে নির্দয়ভাবে তারা অর্থ আদায় করতে থাকে। তাহলে এইভাবে চিরস্থায়ী বন্দোবস্তের এই হয়ে গেল সুফল এবং কুফল, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফলটা আমি আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, এটা এইভাবে তোমরা লিখবে। আর এবারে আরেকটা প্রশ্ন সেটা এখানে দিতে পারে, সেটা হচ্ছে যে নীল বিদ্রোহ সম্পর্কে কী জানো। তাহলে তোমরা দেখো 59 পাতায় রয়েছে, এইখান থেকে তোমরা লিখতে পারো যে একদম শেষের দিকে দেখো, পূর্ব ভারতে নীল চাষকে কেন্দ্র করে এই বিষয়টা স্পষ্ট হয়ে উঠেছিল। এটা না লিখে তোমরা লিখবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা কৃষির বাণিজ্যিকীকরণ করতে থাকে, এবং তারা ভারতবর্ষে চা, নীল, পাট, তুলো প্রভৃতি ফসল চাষ করার জন্য কৃষকদের জোর দিয়েছিল, এবং এর ফলে কিন্তু ধীরে ধীরে কৃষকদের উপর এইসব ফসলগুলো ফলাবার জন্য চাপ বাড়তে থাকে। ঠিক আছে, এটা লিখবে। লেখার পর লিখবে যে পূর্ব ভারতে বলছি, এটা তুমি ইন্ট্রোডাকশন হিসেবে লিখতে পারো। এটা লিখবে না, আমি ভুল বললাম, এটা লিখবে না, এটা এইভাবে লিখবে, ভূমিকা এইভাবে লিখবে, যে ভূমিকা দেবে যে ইউরোপে শিল্প বিপ্লবের পর ইংল্যান্ডে বিশেষ করে বহু বস্ত্রশিল্পের বহু কারখানা গড়ে উঠেছিল। এই কারখানাগুলো ল্যাঙ্কাশায়ার, ইয়র্কশায়ার, ম্যানচেস্টারে গড়ে উঠেছিল, এবং এই কারখানাগুলোতে প্রথম দিকে প্রচুর সুতিবস্ত্র উৎপাদিত হতো। এখন এই সুতিবস্ত্র রং করার জন্য নীলের খুব প্রয়োজন হতো, তাই ইংল্যান্ডে বিশেষ করে এবং ইউরোপেও এই নীলের চাহিদা খুব বৃদ্ধি পেয়েছিল।
সুতরাং এই নীল চাষ করবার জন্য কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেছে নিল হচ্ছে ভারতবর্ষে বাংলাকে বেছে নিল, বাংলার উপর জমিকে বেছে নিল। ফলে ইউরোপ থেকে দলে দলে বহু নীলকররা তারা কিন্তু বাংলায় আসতে থাকে এবং তারা এখানে এসে নীলকুঠি স্থাপন করতে থাকে। ঠিক আছে, এইভাবে লিখবে। তারপরে লিখতে পারো যে প্রথম যে নীল চাষ শুরু, ঠিক আছে, প্রথমে এখানে নীল চাষ শুরু করেন হচ্ছে ইংরেজ বণিক কার্ল ব্ল্যাম, এবং তারপরে হচ্ছে ফরাসি নীলকর লুই বোনার্ট প্রথম নীলকুঠি স্থাপন করেছিলেন। এরপরে তোমরা লিখবে যে নীল চাষের শর্ত, সেটা হচ্ছে যে লিখবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীলকররা তারা নীল চাষিদের অগ্রিম অর্থ দিত বা দাদন দিত, সেই দাদন দেওয়ার মাধ্যমে তাদেরকে দিয়ে নীল চাষ করাতো। আর যে চাষি এই দাদন নিত সে কিন্তু তার জমিতে নীল চাষ করতে বাধ্য থাকতো। ঠিক আছে, এরপরে লিখবে যে নীলকররা তারা ভারতবর্ষ বাংলায় বিশেষ করে দুটো পদ্ধতিতে নীল চাষ করতো, একটা হচ্ছে আবাদি চাষ আর একটা হচ্ছে বে এলাকা চাষ। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। পরের পয়েন্ট লিখবে হচ্ছে নীল চাষিদের নীল বিদ্রোহের কারণ, সেখানে তোমরা পয়েন্ট করতে হবে। 1 নম্বর পয়েন্ট লিখবে হচ্ছে যে নীল চাষিরা তাদের জমিতে নীল চাষ করতে চাইতো না, কারণ একবার নীল চাষ করলে কিন্তু তাদের জমি অনুর্বর হয়ে যেত, সেই জন্য তারা নীল চাষ করতে চাইতো না। 2 নম্বর হচ্ছে নীলকররা যে অগ্রিম অর্থ বা দাদন নীল চাষিদের দিত, সেই দাদনের অর্থ দিয়ে কিন্তু তাদের মানে নীল চাষের করার যে ক্ষতি, সেই ক্ষতি কিন্তু তারা পুষিয়ে উঠতে পারতো না। এতে কিন্তু তাদের লোকসান হতো, কারণ নীলের বীজ কেনা, লাঙল কিনে জমি চাষ করে কিন্তু তাদের হাতে আর কোনো সেই অর্থ থাকতো না, বরঞ্চ তাদের নিজেদের জ্ঞান থেকে কিন্তু অর্থ দিতে হতো। আর একবার নীল উৎপন্ন হলে সেই নীল কিন্তু যে দামে নীলকররা কিনে নিত, তাতে কিন্তু তাদের লাভ থাকতো না, বরঞ্চ লোকসান হতো। সেই জন্য নীল চাষিরা নীল চাষ করতে চাইত। 3 নম্বর হচ্ছে যে নীল চাষিরা যদি নীল চাষ না করতে চাইতো, তখন নীলকররা তাদের ওপর অবর্ণনীয় অত্যাচার করত, তাদের ঘর বাড়ি দখল করে দিত, ঘর বাড়ি পুড়িয়ে দিত, তাদেরকে মেরে ফেলতো। ঠিক আছে, ইত্যাদি। এই অবর্ণনীয় অত্যাচারের জন্য নীল চাষিরা নীল চাষ করতে চাইত, এবং এই জন্যই কিন্তু দেখা যাবে তখন বাংলাদেশের বহু বিদ্রোহীরা তারা নীল চাষ করেছিল। ঠিক আছে, এবার হচ্ছে যে নীল বিদ্রোহের সূত্রপাত পয়েন্ট করলে সেখানে লিখবে যে 1859 সালে নীল বিদ্রোহ সূত্রপাত হয় এবং দিকে দিকে সেটা ছড়িয়ে পড়ে। প্রথমত এই নীল বিদ্রোহ কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল সেটা লিখবে হচ্ছে নদিয়া। ঠিক আছে, তারপরে হচ্ছে ফরিদপুর, তারপরে হচ্ছে এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, অন্যদিকে পাবনা, যশোর। ঠিক আছে, তারপর হচ্ছে ফরিদপুর তো বটেই, ঢাকা প্রভৃতি সমস্ত বাংলাদেশের দক্ষিণ ভাগের পুরো এলাকা, টোটাল এই জায়গাগুলো কিন্তু নীল বিদ্রোহের কবলে পড়েছিল এবং সেখানকার চাষিরা সংঘবদ্ধভাবে নীলকরদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। ঠিক আছে, পরের পয়েন্ট করতে পারো হচ্ছে এই বিদ্রোহের নেতারা কারা ছিল। ঠিক আছে, যে নেতৃবৃন্দ নীল বিদ্রোহে মেইনলি প্রধানত নেতৃত্ব দিয়েছিল হচ্ছে দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস। ঠিক আছে, এছাড়াও আরও অনেক ছিল, যেন রফিক মণ্ডল ছিল, তারপরে আরও অনেক নেতাও ছিল। দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাসকে বাংলার ওয়ার্ড টাইটেলার বলা হতো। ঠিক আছে, এইভাবে তুমি দিয়ে দিবে। এবার হচ্ছে বলতে পারো যে নীল বিদ্রোহের পয়েন্ট করতে পারো নীল বিদ্রোহের বৈশিষ্ট্য বলতে গেলে তোমায় বলতে হবে যে প্রথমত 1 নম্বর পয়েন্ট যে এই বিদ্রোহের প্রথম জমিদাররা কিন্তু এই বিদ্রোহকে সমর্থন করেছিল। 2 নম্বর হচ্ছে নীল বিদ্রোহে কিন্তু বাংলার মধ্যবিত্ত বুদ্ধিজীবী সম্প্রদায় তারা কিন্তু এই বিদ্রোহকে সমর্থন করেছিল। 3 নম্বর বলতে হবে যে নীল বিদ্রোহ কিন্তু একটি গণ আন্দোলন, এবং এই গণ আন্দোলনের ফলেই কিন্তু বাংলার নীলকরেরা ভয় পেয়ে গিয়েছিল। পরবর্তীকালে ব্রিটিশ সরকার কিন্তু ভয় পেয়ে কিন্তু নীল চাষ নিষিদ্ধ করেছিল। 3 নম্বর হচ্ছে যে নীল বিদ্রোহ ছিল পুরোপুরিভাবে কৃষক বিদ্রোহ, কৃষকেরা গ্রামে গ্রামে তারা কিন্তু বিদ্রোহ করেছিল। 4 নম্বর বলতে পারো যে নীল বিদ্রোহে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি অভূতপূর্বভাবে দেখা দিয়েছিল, কারণ বাংলার হিন্দু এবং মুসলিম সম্প্রদায় ঐক্যবদ্ধভাবে কিন্তু এই বিদ্রোহ কিন্তু করেছিল। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের নীল বিদ্রোহ সম্পর্কে আমি বললাম, এটা দিতে পারে।
এটা তোমাদের আমি বলে দিলাম। আজকে এই অনেকগুলো প্রশ্ন আমি আলোচনা করে দিলাম, সেগুলো তোমরা লিখে নিও, আর তারপর সেগুলো তোমরা প্রস্তুত হও। তারপরে তোমাদের কিছু জানার থাকলে আমাকে বলো, আমি তোমাদের আবার ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে আজকে এখানে রাখছি, পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, ঠিক আছে?